প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসাবে রয়েছেন ডক্টর সায়ন্ত সাখাওয়াত, রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট, রয়েছেন ফারুক হাসান, সিনিয়র সহসভাপতি ও মুখপাত্র গণ অধিকার পরিষদ। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। খালেদা জিয়া বিদেশে চিকিৎসা নিতে কবে যাচ্ছেন কেউ বলতে পারছেন না, কারণ বিষয়টি তার শারীরিক অবস্থার উপর নির্ভর করছে। ইতিমধ্যে কয়েকবার তারিখ পরিবর্তন হয়েছে। প্রথমে বলা হয়েছিল 5ই ডিসেম্বর শুক্রবার ভোরে খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হবে, পরে বলা হলো রোববার। গতকাল শনিবার খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন বলেছেন এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত আছে, তবে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার বিষয়টি নির্ভর করছে একান্তই তার শারীরিক অবস্থার উপর। তিনি আরও বলেছেন খালেদা জিয়ার চিকিৎসা কেন্দ্রিক নিরাপত্তার বিষয়টি এখন প্রাধান্য পাচ্ছে। তার চিকিৎসার দায়িত্বে থাকা দেশি বিদেশি চিকিৎসকরা খালেদা জিয়ার শারীরিক অবস্থার উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। এর মানে হলো খালেদা জিয়ার বিদেশ যাত্রা বিষয়টি নির্ভর করছে তার শারীরিক অবস্থার উপর এবং চিকিৎসকদের সিদ্ধান্তের উপর। ডাক্তার সায়ন্ত কি বলবেন? যে কোনো একজন মানুষের চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার থাকে প্রথমত তার মেডিকেল টিমের, দ্বিতীয়ত তার পরিবার বা বৈধ অভিভাবকদের। এদের সমন্বয়ে সিদ্ধান্ত হয় তার চিকিৎসা পদ্ধতিটা কি হবে, কতদিন চলবে, কিভাবে চলবে, কোথায় চলবে। সেই বিবেচনায় এটা একান্তই তার মেডিকেল বোর্ড পরামর্শ দিবেন যে ওনার এখন শারীরিক যে অবস্থা তাকে ওনাকে এইখান থেকে শিফট করাটা ঝুঁকি বাড়াবে কিনা। একটা হচ্ছে একজন মানুষকে কোনো একটা হসপিটালে বা কোনো একটা সেটআপে চিকিৎসা শুরু হলে সেই চিকিৎসাটা অনেক সময় ইন্টারন্যাশনাল মানের যদি না হয়ে কিছুটা কম্প্রোমাইজড হয়, তাহলে সেখানে থেকে আমরা বেটার চিকিৎসার জন্য আরেক জায়গায় যদি নিতে চাই, সেই ক্ষেত্রে এই যে এখান থেকে তার শিফটিংটা হবে, এই শিফটিংটা তার অর্গান, তার টিস্যু এগুলা ডিপ্রাইভড হইতে পারে এবং সেক্ষেত্রে টিস্যু ইনসালটেশন বাড়তে পারে। এর ফলে তার ওই মুহূর্তের জন্য শিফটিংয়ের প্রক্রিয়া জনিত অবস্থায় তার কিছু ক্ষতিবৃদ্ধি হতে পারে। এইটা বিবেচনায় নিয়ে যে আমি এখানে ধরেন কিছু সময় এরকম পরিস্থিতি হয় না আমাদের, যে আমি যদি আমার যে রোগ হয়েছে আমি যদি এটার সার্জারি করি তাহলে আমার চান্স 50-50, মানে আল্লাহ আমাকে রক্ষা করতে পারে নাও পারে। আর যদি সার্জারি না করে আমি মেনটেন করি তাহলেও চান্স 50-50। তখন নিশ্চয়ই আমি সার্জারির পক্ষে মত দিই না, বলে ঠিক আছে সার্জারি না করে আমি মেনটেন করে দেখি না, সার্জারির পর্যায়ে যখন আসবে তখন করব। ঠিক বিষয়টা এরকম কিছু কন্ডিশন তৈরি হয় যখন সিদ্ধান্ত নেওয়া এত সহজ না, যে ওনার এইখানে থাকলে ওনার অবস্থার সংকটাপন্ন ক্রিটিক্যাল, সেটা তো বলাই হচ্ছে। সেই ক্ষেত্রে এখানে রেখে চিকিৎসা করার মধ্যে ভালো মন্দ দুইটাই ঘটতে পারে। আবার এইখান থেকে শিফট করতে গেলে এই শিফট করার প্রক্রিয়া যখন অবলম্বন করা হবে তখন ভালো মন্দ দুইটার যে কোনোটা ঘটতে পারে। তাহলে আপনি কি করবেন, যে এইখানে রেখে তাকে একটু ইমপ্রুভ করিয়ে যখন শিফট করলে ক্ষতি হবে না বা ক্ষতির সম্ভাবনা কম হবে তখন নেওয়াটা বেটার। এটা খুব সাধারণ সেন্সেই বোঝা যায়, এটা জন্য খুব বিশেষজ্ঞ হওয়ার দরকার নাই। তার উপর হচ্ছে ওনার এই সিদ্ধান্ত নেবার জন্য শুধু আমাদের দেশের যে মেডিকেল টিম, যারা এই টিমের সদস্যরা প্রত্যেকেই কিন্তু যথেষ্ট আন্তরিক এবং কোয়ালিফাইড এবং দীর্ঘদিন ধরে ম্যাডামের এই রোগ ব্যাধিগুলো তারা ডিল করছেন, ফলে ইনস্ট্যান্ট আউট জানেন। তারপরেও বাইরে থেকে কিন্তু এক্সপার্ট আনা হয়েছে। ইউকে থেকে যেই ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন এক্সপার্ট যেই ভদ্রলোককে আনা হয়েছে, ইনি আন্তর্জাতিক মানের ডাক্তার, ওয়ার্ল্ড ফেমাস, ওয়েল রেপুটেড ডাক্তার, এবং তিনি তাকে কোনোভাবে কেউ বায়াসড করবে ব্রিটিশ এই লেভেলের ডাক্তার, ওই কোয়ালিটির ডাক্তার তো না। সুতরাং জেনে বুঝে তিনি সিদ্ধান্ত দেবেন এবং 5 তারিখে নেওয়ার ব্যাপারে তার কিন্তু মত ছিল। যে কোনো কারণেই হোক লাক ফেভার করেনি, তখন এয়ার অ্যাম্বুলেন্স আসতে দেরি হয়েছে কারিগরি ত্রুটির কারণে। এখন এর মধ্যে বোর্ড আবার যদি মনে করে হ্যাঁ আমরা আরেকটু সময় নেব, বাই দিস টাইম গত পরশু আপনার তার এন্ডোস্কোপিক প্রসিডিউরে তার ব্লিডিং ছিল, যেটা সেটা বন্ধ করা হয়েছে। ফলে এটাও তো একটা পজিটিভ ডেভেলপমেন্ট।
দ্বিতীয় হলো তাকে যে চিকিৎসা দেয়া হচ্ছে সেই চিকিৎসা তার শরীর রিসিভ করছে। তার ইনজেকশন বলেন, ইনফিউশন বলেন, তাকে যা যা দেয়া হচ্ছে সব শরীর রিসিভ করছে। তিনি কখনো রেসপন্স করেন সে কথাও আমরা জানতে পারছি যে তিনি এখনো রেসপন্সিভ, ফলে হোপ আছে। কিন্তু হোপ আছে সেটা শতভাগ হোপ না। এই অবস্থায় গেলে কারো হোপ শতভাগ না, আবার একেবারে নিরাশ হওয়ার মতো না। এই চিকিৎসার সফলতা নির্ভর করে চিকিৎসকরা তাকে যে চিকিৎসা দিচ্ছেন সেটা তার শরীর কতখানি রেসপন্স করছে, তার ইমিউনিটি কোন পর্যায়ে আছে, তার মাল্টি অর্গান ফেলিওরের রোগীদের অর্গানগুলো আবার ফাংশনিং হওয়ার যে রেসপন্স করা সেটা কতখানি কুইকলি করছে, কিভাবে করছে, এই অনেক কিছুর উপরে। তবে আমি আশাবাদী এই জন্য, যদিও আল্লাহ যে কাউকে যে কোনো সময় আমার আপনাকে মুহূর্তের মধ্যে এখন নিয়ে যেতে পারেন, কিন্তু তিনি গুরুতর অসুস্থ, দীর্ঘদিন ধরে বিনা চিকিৎসায় ফেলে রেখে তার এই অসুস্থতায় মৃত্যুর পথকে ত্বরান্বিত করেছে ফ্যাসিস্ট সরকার এবং স্পেশালি শেখ হাসিনা। তারপরেও এখনো তার জন্য এদেশের এত মানুষের দোয়া এবং এত মানুষের চেষ্টা আল্লাহ হয়তো কবুল করবেন, আমরা এই আশা নিয়ে অপেক্ষা করছি। ফারুক হাসান, আমরা দেখছি যে খালেদা জিয়ার অসুস্থতা গোটা বাংলাদেশে এক ধরনের প্রভাব ফেলেছে। সবাই একটা উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছে, খোঁজখবর নেওয়ার চেষ্টা করছে। এই নিয়ে নানান গুজবও তৈরি হয়েছে। যাই তৈরি হোক না কেন, আসলে মূল বিষয় হলো তার ব্যাপারে সবার একটা দৃষ্টি রয়েছে যে কি হচ্ছে। এটা কিন্তু আমাদের জাতীয় এবং রাজনীতি অঙ্গনেও ব্যাপক প্রভাব ফেলেছে। বিশেষ করে বিএনপি নেতাকর্মীরা এ ব্যাপারে একটি উদ্বেগের মধ্যে সময় কাটাচ্ছেন। এটা স্বাভাবিক, সাধারণ মানুষই উদ্বেগের মধ্যে রয়েছেন। তাদের আমরা দেখছি বিএনপি নির্বাচনী প্রচারেও অনেকটা প্রভাব পড়েছে। গোটা বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ফারুক হাসান? বেগম খালেদা জিয়াকে আমি এই মুহূর্তে বিএনপির চেয়ারপারসন বা বিএনপির প্রধান হিসেবে দেখি না। আমি মনে করি বেগম খালেদা জিয়া এই মুহূর্তে বাংলাদেশের 20 কোটি জনগণের ঐক্যের প্রতীক, এবং ওনার বিগত সময়ের যে আন্দোলন সংগ্রামের যে ইতিহাস, আন্দোলন সংগ্রামে ওনার যে অবদান, আপোষহীন যে ওনার সংগ্রাম, এই সংগ্রামের ফলেই এদেশের জনগণ ওনাকে আপোষহীন নেত্রী হিসাবেই সম্বোধন করেন বা ওই জায়গাতেই ওনাকে রেখেছেন। তো ওনার অবস্থা একবারেই সংকটাপন্ন, এটা আমরা সবাই জানি। আমরা আসলে এই জায়গাতে সবাই দোয়া করি আল্লাহর দরবারে, সৃষ্টিকর্তার কাছে, মহান আল্লাহ যাতে ওনাকে সুস্থতা দান করে আমাদের মাঝে ফিরিয়ে দেন। এবং আমাদের জন্য আসলে ওনাকে এতটা প্রয়োজনটা আসলে কেন? কারণ আপনি দেখেন এই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা একটি অন্যরকম পরিবেশের মধ্য দিয়ে যাচ্ছি। আগামী নির্বাচন যথাসময়ে হবে কিনা এটা নিয়ে একটা প্রশ্নবোধক চিহ্ন রয়েছে। আবার নির্বাচন হবে, কিভাবে হবে, কোন প্রক্রিয়া হবে, অবাধ সুষ্ঠু হবে কিনা, আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে কিনা, এরকম নানান প্রশ্নবোধক চিহ্ন কিন্তু আমাদের সামনে অসংখ্য রয়েছে। তো সেই জায়গাতে আসলে এই মুহূর্তে আপনি যদি বলেন বা আমি যদি আপনাকে প্রশ্ন করি, একজন সিঙ্গেল ব্যক্তি আপনি দেখাতে পারবেন যে যার কথা এক বাক্যে প্রত্যেকটি রাজনৈতিক দল মত নির্বিশেষে এদেশের জনগণ মেনে নেবে বা আস্থা রাখতে পারবে? নাই, একমাত্র বেগম খালেদা জিয়া, যিনি একটা কথা বললে তার কথার উপরে আস্থা রেখে সবাই কিন্তু আসলে ওটাকে মেনে নেবেন। তো সেই জায়গাতে আমরা মনে করি বেগম খালেদা জিয়া এই মুহূর্তে জনগণের ঐক্যের প্রতীক। তার সুস্থতাটা আসলে আমাদের জন্য জরুরি। আসলে কোন প্রক্রিয়া হবে এটা ডাক্তাররা ডিসাইড করবে। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। ফ্যাসিবাদের দিনলিপি, গবেষণা ও উপস্থাপনা সাইদ খান, প্রযোজনা আফরোজা সুলতানা ও মামুন মাহমুদ। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন ফারুক হাসান, সিনিয়র সহসভাপতি ও মুখপাত্র, গণ অধিকার পরিষদ। আরও রয়েছেন ডক্টর সায়ন্ত শাখাওয়াত, রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট। আমরা আবারও ফারুক হাসানের কাছে যাব। সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি এককভাবে প্রার্থী তালিকা ঘোষণা করায় ক্ষোভ ও অসন্তোষ তৈরি হয়েছে দীর্ঘদিনের মিত্র দলগুলোর মধ্যে। বিএনপি ও সমমনা দলগুলোর নেতাদের সাথে কথা বলে যে ধারণা পাওয়া যাচ্ছে, তাদের শেষ পর্যন্ত 10 থেকে 12টি আসন মিত্র কিংবা সমমনা দলগুলোকে ছেড়ে দিতে
পারে বিএনপি। দলটির নেতারা ইঙ্গিত দিয়েছেন যে দলীয় প্রতীকে নির্বাচন করতে হবে বলেই মিত্র দলগুলোর অনেক শীর্ষ নেতার প্রত্যাশিত আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। এটা বড় ফ্যাক্টর। কিন্তু আপনার দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের আসন খালি রেখেছে, আপনার আসনে বিএনপি প্রার্থী দিয়ে দিয়েছে। আপনার দলের নেতা নুরুল হক নুরু গতকাল বলেছেন যে আমরা 2-4টা আসনের জন্য কারোর সঙ্গে জোট করব না। রাজনৈতিক বিশ্লেষকদের কেউ কেউ বলছেন যে বিএনপি প্রার্থী মনোনয়ন নিয়ে শরিকদের আসন ভাগাভাগি প্রশ্নে জটিলতা বাড়ছে। কি বলবেন? দেখুন, রাজনীতিতে আসলে বন্ধু এবং শত্রু চিনাটা অত্যন্ত জরুরি। আপনি যদি সঠিক সময়ে যথাযথ প্রক্রিয়ায় বন্ধু এবং শত্রু চিনতে ব্যর্থ হন বা না পারেন, তাহলে কিন্তু আপনার জন্য সামনে মারাত্মক রকমের বিপদ কিন্তু আসলে অপেক্ষা করছে বা করবে। তো সেই জায়গা থেকে আমি মনে করি বিএনপির এখন পর্যন্ত যে কার্যক্রম, এই কার্যক্রমের মধ্য দিয়ে বিএনপি আসলে একটা বন্ধুহীন রাস্তার দিকে বা অবস্থার দিকে তারা এগিয়ে যাচ্ছে। এবং সামনে ধরেন যে বিএনপির জন্য সবচাইতে ঝুঁকিপূর্ণ একটা পরিবেশ অপেক্ষা করছে বলে আমার বিশ্লেষণে আমি মনে করি। যেমন ধরেন, প্রার্থী তালিকা ডাজেন্ট ম্যাটার। আমাদের কথা হচ্ছে, আমরা যদি বিগত 54 বছরের যে রাজনৈতিক সিলসিলা, যে রাজনৈতিক পরিবেশ, যে রাজনৈতিক কালচার আমরা প্র্যাকটিস করে আসছি, ওই রাজনৈতিক চিন্তাধারায় আমরা যদি এখনো মগ্ন থাকি বা ওই চিন্তায় যদি আমরা এখনো করি, তাহলে মারাত্মক রকমের ভুল হবে। হ্যাঁ, যে আগে কিরকম বড় দলগুলো আসলে আসন মানে ভিক্ষা দান করতো ছোট দলগুলোকে, যে আমি আমার দয়ায় যতটুকু দিব ততটুকু নিয়ে তোমাকে সন্তুষ্ট থাকতে হবে। ভাই, এটা তো দয়ার বিষয় না, এটা হচ্ছে সামগ্রিকভাবে ঐক্যবদ্ধভাবে আগামীর বাংলাদেশ আপনি কিভাবে বিনির্মাণ করবেন, কিভাবে পুনর্গঠন করবেন, কিভাবে আপনি এই দেশটাকে রান করাবেন, পরিচালনা করবেন, তার সিদ্ধান্ত নেওয়া। সুতরাং এখানে আপনি যদি ওই রাজা প্রজার নীতি, কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া মানে যে কোনো ছোট দলকে আসন দিয়ে দিতে হবে না। আমি আসবো সেখানে, ছোট দল বড় দল তো ম্যাটার না। অবশ্যই আপনি না আপনি রাজনীতি ছোট দল, আমি তো সেটা আমি এখানে ভোটের সংখ্যা হিসাব থাকবে না। না, আপনি ঠিকই বলেছেন, ছোট দল বড় দল আপনি কোন ক্যাটাগরিতে মানে ডিসাইড করবেন? ডিসাইড হলো লোকবলের উপরে। হ্যাঁ, কার কত ভোট আছে। হ্যাঁ, কার কত ভোট আছে। তো বিএনপির কত ভোট আপনি এখন বলেন তো, কত পার্সেন্ট? না, এটা তো বলার সুযোগ নেই। না, আপনি তো বললেন কিন্তু বিএনপির কত পার্সেন্ট ভোট আপনি বলেন। এটা এখন বলার সুযোগ নেই এই কারণে না, নাকি আরো বেশি? না, এখন আমি হ্যাঁ, এটাই বলছি। তাহলে আপনি ভোট কার কত পার্সেন্ট এটা আনসার্টেইন। হ্যাঁ, আমরা ধরেন যে বিভিন্ন স্ট্যাটিস্টিক্স বা বিভিন্ন জরিপে আমরা দেখি যে বিএনপি এত পার্সেন্ট, জামাত এত পার্সেন্ট, মানে যার যত পার্সেন্টই হোক ওই অত পার্সেন্ট ভোট নিয়ে তিনি কিন্তু সরকার গঠন করতে পারবেন, সেটা বিএনপি হোক জামাত হোক। তার মানে কি, তার নির্দিষ্ট ভোট ব্যাংকের বাইরে গিয়ে সে যদি সরকার গঠন করতে চায় তাদেরকে টানতে হবে। তারা কারা? তারা হচ্ছে ফ্লাডিং ভোটার, ভাসমান ভোটার, সাধারণ জনগণ। তাহলে এই সাধারণ জনগণকে যারা পিক করবে তারাই তো সরকার গঠন করবে নাকি? তারা কিন্তু ওই দল বা ওই গোষ্ঠীর না। সুতরাং আপনি যদি একবারেই পরিষ্কার বলে থাকেন যে আমি বড় দল, আমি একাই 100, আমি সব, আমার কারো প্রয়োজন নেই, আমার বন্ধু দরকার নেই, তাহলে তো ভাই আসলে বলার কিছু নাই। এখন আসেন, বিএনপি যে কাজটা করছে এটা বিএনপির একান্তই দলীয় সিদ্ধান্ত, ব্যক্তিগত বিষয়, এটা নিয়ে আমাদের খুব একটা মাথা ব্যথা নেই। তবে আমাদের যেটা আশঙ্কা, আমরা যে আশঙ্কাটা করছি, ধরেন এই মুহূর্তে সবচাইতে বড় দল বিএনপি, সব দিক দিয়ে নেতা কর্মীর সংখ্যা বলেন কিংবা বিগত সময়ে সরকার গঠন, পরিচালনা, অভিজ্ঞতা, দক্ষতা, যেভাবে বলেন, বিএনপি 1 নম্বরে থাকবে, তারপরে অন্যান্য দলগুলো। এখন বিএনপি যেহেতু এই মুহূর্তে ক্ষমতায় আসার 1 নম্বর সম্ভাবনাময় দল, সুতরাং বিএনপিকে এই সিদ্ধান্তগুলো নেওয়ার ক্ষেত্রে সবচাইতে বিচক্ষণতার পরিচয় দেওয়া অধিকতর যুক্তিযুক্ত, যেটা বিএনপি এখন পর্যন্ত করতে পেরেছে বলে আমি মনে করি। এটা একটা প্রশ্ন আছে, একটু প্রশ্ন, সেটা হলো কি, যে কোনো দল যখন প্রার্থী কোনো আসনে দেয় তখন তার মূল টার্গেট কি থাকে? বিজয় অর্জন করা। এখন শরিক দলগুলোর প্রার্থীদের যদি দেওয়া হয়, সে জিততে না পারে, এই আশঙ্কা যদি বিএনপির থাকে তাহলে কি হবে? ধরেন এই প্রশ্নের উত্তরে আমি আসবো। ধরেন বিএনপি তার বন্ধু কাদের ভাবছে বা তার এলাই বিএনপি কাদেরকে মনে করছে। ধরেন XYZ বিএনপি ধরে নিয়েছে এরা আমার এলাই, এরা আমার বন্ধু, এদেরকে নিয়ে আমি আগামীতে সরকার পরিচালনা করব, দেশ গঠন করব। এখন প্রশ্নটা হচ্ছে, আপনি যাদেরকে আপনার বন্ধু ভাবছেন, এলাই ভাবছেন, আপনি তাকে কি দেবেন না দেবেন বা তার সাথে আপনার সমঝোতাটা কিরকম হবে, এটা তো নেগোসিয়েশনের টেবিলে বসে সিদ্ধান্ত নেবেন নাকি? ধরেন আপনি একটা আসনে চাইলেন অমুক আসনে আমার প্রার্থী দিতে হবে বা আমাকে ছাড়তে হবে, ফাইন। এখন বিএনপি বলছে যে ওই আসনে আপনার সক্ষমতা কম, তো এটা কি বিএনপি তার মতো করে সিদ্ধান্ত নিলে হবে, নাকি দুই দলের নেতাদের টেবিলে বসে নেগোসিয়েশন হবে যে আপনি যে আপনার ওই X আসনে চাচ্ছেন, আপনার সেখানে সক্ষমতা 5% আর আমার প্রার্থীর সক্ষমতা সেখানে 95%, আমি যদি আপনাকে ছেড়েও দেই, আমার পক্ষ থেকে যদি আপনাকে 50% সাপোর্ট দিই, তারপর আপনি জিততে পারবেন না। এখন এমনও তো হতে পারে যে আপনি যেটা মনে করছেন, দেখা গেল যে আপনার ওই ক্যান্ডিডেটের সক্ষমতা 30%, বিএনপি একটু প্রেসার দিলে, সক্ষমতা বা সাপোর্ট দিলে ওই প্রার্থী বের হয়ে আসবে। কিন্তু এরকম নেগোসিয়েশনের টেবিলে আলোচনা ছাড়াই
বিএনপি তার মন মতো করে সিদ্ধান্ত জি, দিচ্ছে, সেটা যেটা একটা আসলে প্রশ্ন আমরা উঠতেই মনে পারে। করি জি, জি। রাজনীতিতে একটা অশনি সংকেত। একই সাথে এই যে রাজনীতির একটা সিলসিলা দীর্ঘদিন ধরে চলে আসছে, যে রাজা প্রজার মতো একটা রাজনৈতিক কালচার, যে বড় দলগুলো মনে করে আমরা রাজা আর ছোট দলগুলো হচ্ছে প্রজা, আমরা যতটুকু দান করব তারা ততটুকু নিয়ে সন্তুষ্ট থাকবে, এর বাইরে তাদের বলার কিছু নেই। এরকম যদি বিএনপি মনে করে থাকে, তাহলে আমি বলবো যে বিএনপির জন্য আগামীতে মারাত্মক রকমের একটা বিপজ্জনক পরিবেশ বা পরিস্থিতি অপেক্ষা করছে। একবার লিখে রাখেন। তো এই জায়গা থেকে আমরা বলছি যে বিএনপি বড় দল হিসাবে তারা ধরেন যে সিদ্ধান্ত নেবে, ফাইন, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তার যারা এলাই বন্ধু বিএনপি যাদেরকে ভাবছেন, এদের সাথে আসলে ন্যূনতম আলোচনাটা এখন পর্যন্ত বিএনপি করে নাই। জি জি, এটা আমরা আসলে সেই করা প্রসঙ্গে দরকার। আবার আসবো। আমরা যে প্রসঙ্গটা উঠতে আপনাকে মানে প্রশ্ন করব বলে ভাবছিলাম, কিছুটা ফারুক হাসান বলে দিয়েছে। সেটা হলো যে বিএনপি থেকে কি দূরে সরে যাচ্ছে তার মিত্ররা, এই প্রশ্ন অনেকে তুলেছেন এবং ফারুক হাসানের টোনেও কিন্তু সেটার ইঙ্গিত রয়েছে। উনি সরাসরি বলেন না, কিন্তু একটা ইঙ্গিত রয়েছে। দীর্ঘদিনের সহযোগী বাংলাদেশ লেবার পার্টি ইতিমধ্যে বিএনপির সঙ্গে তার 2 দশকের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে। 12 দল ও গণতন্ত্র মঞ্চের নেতারা অভিযোগ করছে যে বিএনপি হঠাৎ করেই অধিকাংশ আসনে নিজেদের প্রার্থী ঘোষণা করেছে, কিন্তু শরিক দলগুলোর সঙ্গে আলাপ করে নাই, যেটা ফারুক হাসান অভিযোগ করলেন। এর মানে শরিক দলগুলোর আস্থা কমছে বিএনপির উপর। অনেকে বলছেন, ইদানিং আমরা লক্ষ্য করছি যে মাহমুদ রহমানও বিএনপির বিরুদ্ধে বেশ সরব এবং কঠিন বক্তব্য রাখছেন। আরো কয়েকটি দল বিএনপির সাথে তার সম্পর্ক ত্যাগ করতে পারে বলে আভাস দিয়েছে। এখন এই দলগুলোর গন্তব্য হতে পারে জামায়াতের নেতৃত্বাধীন জোট, এমনটাও কোনো কোনো রাজনৈতিক বিশ্লেষকরা মন্তব্য করছেন। অন্যদিকে বিএনপি বলছে তার মিত্রদেরকে একটু ধৈর্য ধরুন। ডাক্তার সায়ন্ত, গোটা বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? মানে জোটের রাজনীতি এবং ভোটের রাজনীতিতে নমিনেশন ভাগাভাগির রাজনীতি, এই দুইটি একটু আলাদা। যেটা আপনি বলছিলেন যে একটা দল জোট বা যারা হবে তাদের প্রত্যেকের মূল টার্গেট হলো এমপি বের করে আনা। জি জি, এমপি নির্বাচিত করে আনতে সংসদে না পারলে সে তো রাষ্ট্র পরিচালনার কোনো ভূমিকাই রাখতে পারে না রাইট রাইট। হওয়া। এখন এখানে যে সমস্যাটা, যারা একটু ভোটের বিচারে বা অতীতের ভোট প্রাপ্তির হিসেবে মনে করি বা সারা দেশে বড় ধরনের সংগঠন আছে, সাংগঠনিক কর্মতৎপরতা আছে, তাদের ভিত্তিতে তারা মনে করে যে হিসাব নিকাশটা যে কারে দিলে এমপি বানায় আনা যাবে। এর আগে যখন জোট হতো, সেই জোটগুলোতে দেখেন আপনি বিএনপি এবং আওয়ামী লীগ যখন রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশে কার্যক্রম চালাতো, আওয়ামী লীগ এই দুইটা বড় দল, তাদের সঙ্গে অন্যরা জাতীয় পার্টি এবং জামাত মূলত তাদের কাছে একটু প্রায়োরিটি পেত, কারণ এই দুইটা দলের আগে পরীক্ষিত ভোট আছে যে কোন আসনে কার ভোট কত। একটা নির্বাচনী আসনে ধরেন আমি চিন্তা করব এইখানে আমার দলের ভোট আছে, যা আমার প্রার্থী গতবার ৬,০০০ ভোটে পরাজিত হয়েছিল, আপনার ওইখানে ৭,০০০ বা ৫,০০০ ৬,০০০ ভোট আছে, আপনাকে আমি এই ৫,০০০ কিন্তু ১-১.৫ লাখ ভোট পেয়ে বিজয়ী হয়, সেখানে ৫,০০০ ভোট কোনো ভোটই না, কিন্তু আমার জয় পরাজয় ডিসাইড করছে ওই ৫,০০০। তখন আপনাকে আমি কোনো না কোনো বেনিফিট দিয়ে বা অন্য এক জায়গায় একটা আসন দিয়ে হোক, বা নির্বাচিত হলে আপনাকে কোনো সম্মানিত জায়গায় আপনাকে আসন বসাবো, ওই প্রতিশ্রুতি দিয়ে হোক আপনাকে আমি জোটে নিব, ওই জন্য আমার আপনার ৫,০০০ ভোট দরকার। নতুন দলগুলোর ব্যাপারে যেটা হয়েছে, যারা এখনো কোনো নির্বাচনে অংশগ্রহণ করেনি, তাদের বেলায় আসলে বোঝা যাচ্ছে না তাদের আসলে স্থানীয়ভাবে ভোট কত পেতে পারে। তাহলে তাকে নিয়ে আমি তাকে যে একটা কতগুলো আসন ছাড়বো, আমার লাভটা কি, আর আমি ছাড়বো কত। ছোট দলগুলোর সেটা হলো তারা যদি একটু সহনশীল হয়ে এই বিবেচনাটা করে যে বিএনপির সঙ্গে আমি জোট করব বা জামাতের সঙ্গে জোট করব, আমি বিএনপি বা জামাত যদি ক্ষমতায় যেতে না পারে, তাহলে আমার এমপি আসন দিয়ে আমি এমপি হয়েই বা কী করব। সুতরাং যদি ওই দল যদি ক্ষমতায় যায়, আমি যদি জোটেও থাকি, আমি 10টা চাচ্ছি, আমার যদি 3টাও দেয়, আমার 3জন বা 2জন সংসদে গেল,
আর আরো অনেককে অনেক গুরুত্বপূর্ণ পদে বিভিন্ন জায়গায় সম্মানিত করার সুযোগ সরকারের থাকে, যার ফলে তার রাজনীতি করবার এবং ভবিষ্যতে এগিয়ে যাবার ক্ষেত্র তৈরি হয়। এরকম নানান সমঝোতা হয়। সবাইকেই যে এমপি বানিয়ে সংসদে নেওয়া যায় বা নিতে হবে এমন তো কথা নাই। সেই বিবেচনায় এটা একটা আলোচনা দরকার। বিএনপিরও উচিত তার শরিক যে অন্য দলগুলো তাদের সঙ্গে আলোচনায় বসা এবং যৌক্তিকভাবে, যে বিএনপি তো অনেকগুলো জরিপ চালিয়েছে, দল থেকে চালিয়েছে, দলের বাইরে পেশাদার সংগঠন দিয়েও চালিয়েছে। সেই ক্ষেত্রে সেই রিপোর্টটা নিয়ে বলুক যে আমাদের রিপোর্ট বলছে এখানে আপনাদের ভোট এত, আপনি তারপর আবার ধানের শীষ পাচ্ছেন না, তাহলে আপনার মার্কা নিয়ে ইলেকশন করলে আমরা আপনাকে কতদূর সাপোর্ট দিতে পারবো যে আপনাকে এমপি বানিয়ে আনা সম্ভব, বলেন। তো ছোট দলগুলো নিশ্চয়ই লজিক্যালি বুঝাইলে একেবারে বুঝবে না এমন নয়, তারাও বাস্তবতা। আলোচনাটা হলো না কেন আমি জানি না কেন হলো না, আমি তো পার্টির নীতি নির্ধারক পর্যায়ের কেউ না। আমার ধারণা মতে রাজনীতিতে এইসব আলোচনা দরকার। ধরেন অনেক ক্ষেত্রে ভোটের বিচারে অনেক দলই ওরকম গুরুত্বপূর্ণ দল না, কিন্তু ওইসব দলের 2-1 বা 2-3 বা 4 নেতা আছেন, তারা জাতীয় রাজনীতিতে প্রভাব বিস্তার করতে পারেন তাদের বক্তব্য, কথা, ভূমিকা, প্রচারণা দিয়ে। ফলে তাকে শুধু ভোটের সংখ্যা দিয়ে বিচার করলে হবে না, ওই ব্যক্তির ইনফ্লুয়েন্সটাকেও আপনার কাজে লাগাইতে হবে, যে উনি আমার প্ল্যাটফর্মে থাকলে ওনার নিজের ভোট নাই, কিন্তু ওনার কথার জন্য আমার দলে বা আমার জোটে সারা দেশে একটা পজিটিভ প্রভাব পড়বে। আমি বলে মাহমুদুর রহমান মান্না ভাই তার ব্যক্তিগত একা ইলেকশন করলে খুব ভালো করেন না কখনো, কিন্তু উনি তো জাতীয় পর্যায়ে অনেক বড় গ্রহণযোগ্য নেতা। জুনায়েদ সাকি, তার গ্রহণযোগ্যতা হয়তো একটা আসনে একা ইলেকশন করলে ভোট কি হবে জানি না, কিন্তু তার একটা ইনফ্লুয়েন্স তো আছে। ভিপি নূর, রাশেদ বা ফারুক, এদের অনেকের তো ইনফ্লুয়েন্স আছে। এই বিবেচনায় নিয়ে শুধু এদের ভোট সংখ্যা কত ওইটাকে বিবেচনায় না নিয়ে এই নেতাদের জাতীয় পর্যায়ে একটা ইনফ্লুয়েন্স আছে ওইটাকেও কিন্তু বিবেচনায় নিতে হবে। এখন বিএনপির বিরুদ্ধে মুখ খুলতে চাচ্ছে বা খুলছে, হ্যাঁ, যদি এরা স্যাটিসফাইড না হয় তাহলে তো মুখ খুলবার অধিকার তাদের আছেই। বিএনপির নিজ দলের মধ্যে একটা আসনে একাধিক প্রার্থী, যাকে দিতে পারছে না সেও তো প্রতিবাদ করছে, সেও তো মুখ খুলছে, সেও তো তার উৎসাহ প্রকাশ করছে। এটা খুব ন্যাচারাল হিউম্যান সাইকোলজি। একজন রাজনীতি করেন, তার আশা থাকে, সেই বিবেচনায় এদের মুখ খুলবার অধিকার আছে, মুখ খুলবে, এটাই খুব স্বাভাবিক। বিএনপি নিজের দলের বিরুদ্ধে নিজে খুলছে, তো এদের খুললে অসুবিধা কি? খুলুক, বিএনপিও সেটা আমলে নিয়ে আলোচনায় বসুক। তবে আবারও রিপিট করি, বড় দল হিসেবে বিএনপির দায়িত্ব বেশি বুঝানো ছোট দলকে যে আপনার রিয়ালিটি এই কারণে আপনারে দিলে আমরা ক্ষতিগ্রস্ত হবে, আর আমরা ক্ষমতায় না গেলে আপনিও লাভবান হবেন না, সুতরাং আপনি বুঝতে চেষ্টা করুন। আর ছোট দলগুলোরও ভাবতে হবে ওইটা যে সত্যিকার অর্থেই তাদের নিজস্ব জরিপ বা আবহ বুঝে সে এলাকায় একটা মিটিং কল করলে তার পেছনে কেমন সংখ্যক নেতাকর্মী যায়, সেই বিবেচনা তো একটা বিষয়। আজকে ফারুক গিয়ে তার আসনে ওইখানে গিয়ে একটা স্টেডিয়ামে একটা মিটিং কল করুক না গণ অধিকার পরিষদ থেকে, যে আমার নির্বাচনী আসনে ওইখানে সে এমন একটা সংখ্যক জনগোষ্ঠীর উপস্থিতি দেখাক যাতে বিএনপি ভাবতে বাধ্য হবে, এলাকার লোকও ভাবতে বাধ্য হবে। সেটাও কিন্তু একটা রাজনৈতিক পরীক্ষা। সেই পরীক্ষায় বিএনপিকে ফেলুক এই দলগুলো। কিন্তু শুধু আপনি ঢাকায় বসে শুধু আপনি দরদাম করবেন যে এত আসন দিতেই হবে, না হলে জানাবো না, ছোট দলগুলির এইখান থেকে বেরিয়ে আসতে হবে, একটা রিজনেবল আন্ডারস্ট্যান্ডিং আসতে হবে। ফারুক হাসান, আমরা একটা জিনিস দেখলাম যে আসলে বিএনপির যে জোট বা সমমনা অনেকেই একটু অন্যরকম চিন্তা করছে। যেন আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, ঢাকা 7 আসনটি আসলে খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হককে ছেড়ে দেওয়ার কথা আগের থেকে আলোচনা হচ্ছিল, এবং আমরা যতটুকু জানি তারেক রহমান নিজেও তার সঙ্গে যোগাযোগ রাখতেন, উনি এক সাক্ষাৎকারে সেটা বলেছিলেন। কিন্তু আমরা দেখলাম যে ঢাকা 7 আসনে বিএনপির দলীয় প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে ইতিমধ্যে, এবং মনোনয়ন পেয়েছেন দলের নির্বাহী কমিটির সদস্য হামিদুর রহমান। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল যে শেষ পর্যন্ত মামুনুল হকদের সঙ্গে বিএনপির সমঝোতা হলো না। এবং আপনি আরেকটা জিনিস নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে মামুনুল হক এখন জামাত নেতৃত্বাধীন 8 দলীয় জোটের বিভিন্ন সমাবেশে বক্তব্য রাখছেন, এবং তাকে মানে কখনো দ্বিতীয় সারির প্রধান নেতা হিসেবে সেখানে উপস্থাপনা করা হচ্ছে, কখনো তৃতীয়, মানে এরকম একটা ব্যাপার, তাকে খুব গুরুত্ব দেওয়া হচ্ছে, এই হলো মূল কথা। এবং আপনি জানেন যে মামুনুল হকের একটা প্রভাব রয়েছে কওমি ঘরানার মধ্যে, নিঃসন্দেহে। এই যে আপনারা যারা এতদিন ছিলেন এবং মামুনুল হকেরা বিএনপি থেকে সরে যাচ্ছে, এই যে রাজনীতিতে সরে যাওয়া, ইন করা, কি শেষ পর্যন্ত কি দাঁড়াচ্ছে?
বিগত সময়ে 12টি নির্বাচন আমরা খাতা কলমে এই 55 বা 54 বছরে আমরা পেয়েছি। জি জি তো বিগত সময়ে প্রত্যেকটি রাজনৈতিক দলেই জোটবদ্ধভাবেই নির্বাচনগুলো করেছে। এটা বিএনপির কথাই বলেন বা আওয়ামী লীগের কথাই বলেন বা অন্যান্য দল যারা বিগত নির্বাচনগুলোতে অংশগ্রহণ করেছে। কারণ বিগত সময়ে এই যে নির্বাচন কেন্দ্রিক জোট বা নির্বাচন কেন্দ্রিক যে আসন ভাগাভাগি, ওই চিন্তাটা আপনি যদি এই গণঅভ্যুত্থান পরবর্তী সময়েও চিন্তা করেন তাহলে তো মস্ত বড় একটা ভুল হবে। এখন শুধুমাত্র আসন ভাগাভাগি, 2-4টা আসন নিয়ে এমপি হলাম, পার্লামেন্টে গেলাম, মন্ত্রিসভায় ঢুকলাম, বিষয়টা এমন না। এখন কিন্তু আরেকটা প্রশ্ন আসছে, কি? নতুন বাংলাদেশ বিনির্মাণ করা, সংস্কারের বাংলাদেশ বিনির্মাণ করা, পরিবর্তনের বাংলাদেশ বিনির্মাণ করা। আপনার সাথে কারা যাবে, কেন যাবে, কি উদ্দেশ্যে যাবে, এটা কিন্তু আগে আলোচনা হয়। জি। আগে শুধু আলোচনাটা এক কেন্দ্রিক ছিল যে আসন কয়টা দেবেন, 1টা না 2টা না 3টা না 5টা 10টা। এখন কি হচ্ছে আলোচনা, আসন কয়টা হবে, একই সাথে আপনি ক্ষমতায় গেলে এই কাজগুলো করবেন কিনা, আপনি যে কমিটমেন্ট দিয়েছেন, ওয়াদা করেছেন, জনগণের সামনে যে অঙ্গীকার করেছেন, জি, জি। এগুলো আসলে কতটুকু বাস্তবায়ন করবেন, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন মার্ক এই মুহূর্তে। এই কারণে মামুনুল এই জন্যই হক আমি চলে বলছি, গেছেন। নট অনলি আপনার ওই যে মামুনুল হক, সবাই, ইভেন আমরা যার সাথে জোটে যাবো, আমরা এখন পর্যন্ত বলি না যে বিএনপির সাথে আমাদের জোট হবে বা করবো। আমরা বিএনপির সাথে হতেও পারে, নাও হতে পারে। কিন্তু আপনারা তো অন্য দলের তাদেরকে সাথে- আসন দিয়েছিলেন যে এই আসনে চাই, না না না, আমরা আসন চাই এরকম আমরা কাউকেই বলি তালিকা নাই। দেন নাই তবে আপনারা? হ্যাঁ। তবে বিএনপির সাথে আমাদের একাধিক বৈঠক হয়েছে, হুম। আলোচনা হয়েছে, জামাতের সাথেও আমাদের বৈঠক হয়েছে। হুম। স্বভাবতই যখন বৈঠক হয় তারা বলে যে আপনাদের মানে সম্ভাবনাময় আসন কোনগুলো বা সম্ভাব্য প্রার্থী, উইনেবল প্রার্থী কয়টা আছে ইত্যাদি, এগুলো নিয়ে আমাদের আলোচনা ইনফরমালি বিএনপির সাথে হয়েছে। আচ্ছা, জামাতের ফারুক সাথে- হাসান একটা প্রশ্ন যদি আমি- করি, আমি- জি, হ্যাঁ, একটু জি, জি। শেষ করি। আসলে এই যে সর্বশেষ 36টি আসনে বিএনপি যে প্রার্থী দিল, জি। এটা নিয়ে এখন বিস্তর আলোচনা সমালোচনা ইতিমধ্যে হুম। রাজনীতির মাঠে শুরু হয়েছে। তবে আমার বিশ্লেষণ বলছে এই 36টা আসনে প্রার্থী ঘোষণা করে বিএনপি এক প্রকারের একটা ভিন্ন খেলায় ইতিমধ্যে নেমেছেন। সেই ভিন্ন খেলাটা কি? ইতিমধ্যে আপনি জানেন যে বিএনপির সিনিয়র নেতাদের বক্তব্যেও এটা ফুটে উঠেছে যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হোক বা জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হোক, এটা বিএনপি এই মুহূর্তে আর চাচ্ছে না। যেমন ধরুন 5ই আগস্টের পরে বিএনপি কিন্তু প্রথমে বক্তব্য দিয়েছিল আগামী 15 দিনের মধ্যে নির্বাচন, তারপরে 3 মাসের মধ্যে নির্বাচন, তারপরে 6 মাস। যাই হোক, এই যে নির্বাচন দ্রুত দেওয়ার পক্ষে বিএনপির যে একটা বোল্ডনেস, যে বক্তব্য, এটা কিন্তু আপনি বেগম খালেদা জিয়ার অসুস্থতার পরে অনেকটাই দেখবেন যে নরম সুরের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে। আমি এটা অনুসন্ধান করেছি কেন এরকম হচ্ছে। যেমন কয়েকদিন আগে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব নজরুল ইসলাম খান, তিনি বলেছেন অনিবার্য কারণ ছাড়া নির্বাচন পিছাক, এটা বিএনপি চায় না। আবার তার পরদিনই দেখলাম বিএনপির স্পোকসম্যান জনাব রুহুল কবির রিজভী, তিনি বললেন যে বড় ধরনের কোনো অঘটন না ঘটলে নির্বাচন পিছানোর পক্ষে বিএনপি নয়। দিস ইজ ভেরি সিমিলার স্টেটমেন্ট, একবারই। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে কিছু একটা যদি ঘটে যায় দেশে বা অঘটন ঘটে, তাহলে নির্বাচন পিছালেও বিএনপির কোনো একটা আপত্তি থাকবে না বা আপত্তি থাকার কথা আচ্ছা নয়। ফারুক হাসান, আমি একটা প্রশ্ন আপনাকে করতে চাই, সেটা হলো আপনারা যারা দল আছেন, আমরা গণমাধ্যম কর্মী হিসাবে যতটুকু খোঁজ খবর রাখি, সেটা হলো যে বিএনপির দুর্ভাগ্য বলবো আমি, যে বিএনপি যাদের সাথে সমমনা জোট করেছে তাদের আসলে ওই সমস্ত দলের ব্যক্তিগতভাবে কোনো আসনে জিতে আসা, বিএনপি সমর্থন করুক বা না করুক, এই অবস্থাটা কিন্তু নেই। এটা হলো বাস্তবতা। এখন প্রশ্ন হলো যে আপনারা যারা দল রয়েছেন তারা ব্যক্তিগতভাবে জিতে আসার মতো অবস্থান তৈরি করতে পারলেন না। এখন আপনারা যদি বিএনপিকে দোষারোপ করেন তাহলে লাভ কি? না, আপনাদের দেখেন, এই কথাটা গ্রহণযোগ্য হবে কতটুকু? এই প্রশ্ন তো উঠতেই পারে। হ্যাঁ ধন্যবাদ আপনাকে। এখন ধরেন প্রত্যেকটা দল এবং দলের নেতা জি কে কতটুকু রাজনীতির মাঠে অ্যাক্টিভ আছে, রাজনীতি করেছে কতদিন, এটা তো সামগ্রিকভাবে জি, জি, একটা জি, অ্যানালাইসিসের নিঃসন্দেহে। মাধ্যমে আমরা ধরেন যে একটা জাজমেন্ট দেই। জি জি যেমন বিএনপির রাজনৈতিক বয়স প্রায় 44-45 বছর। হুম, গণ অধিকারকে যদি এখন বিএনপির পাল্লায় আপনি ফেলেন বা মাপেন তাহলে তো সঠিক হবে না, কারণ গণ অধিকারের রাজনৈতিকভাবে বয়স হচ্ছে 4 বছর। হুম। আমাদের দলটা লঞ্চে হয়েছে আপনার 2022 সালে। তো সুতরাং বিএনপির সাথে যদি আপনি তুলনা করেন যে বিএনপির একজন প্রার্থী মির্জা আব্বাস আর আপনি গণ অধিকারের ফারুক হাসান, হুম। তো মির্জা আব্বাস তো এমনি দাঁড়ালে চোখ বন্ধ করে জিতে যাবে ফর এক্সাম্পল, না আপনি কেন জিততে পারবেন না? আমি আমার এই জায়গা থেকে বিএনপির মির্জা আব্বাসের জায়গায় যেতে একটা কিন্তু সময়ের আপনারা প্রয়োজন। বিএনপির উপর নির্ভর করে কেন না না না, জিততে চান? আসতেছি। জি এখন কথা হচ্ছে আমাদের এই অল্প সময়ে জি। যে সক্ষমতা, যে ক্যাপাসিটি আমরা তৈরি করেছি, বিএনপি এই ক্যাপাসিটি তৈরি করতে অন্তত 30 বছর সময় লাগবে বিএনপির, যেটা আমরা 4 বছরে করেছি। আপনি যদি ওই মেজারমেন্টে যান তাহলে বিএনপির চাইতে আমরা অনেক গুণ এগিয়ে এখন পর্যন্ত। হ্যাঁ, আমরা 4 বছরে আমার আসনে বা আমাদের যে রাজনৈতিক ফ্লেভার, যে অবস্থা আমরা তৈরি করেছি, বিএনপির একটা নেতা এই অল্প সময়ে কতটুকু করেছে আপনি দেখেন তো, ওই মেজারমেন্টে যান।
measurement আমি এখানে অন্য কোনো ফ্লেভারের না মেজারমেন্ট না যাচ্ছি আপনি না, তো এটা বলছেন আমি ভোটারের ফ্লেভারটা এখন ভোটারের জায়গায় আসেন ওই মেজারমেন্টও জান আপনার না, আসবো, আসবো। বিএনপি এখন- হওয়ার এখন পরে ধরেন বিএনপি কি ছিল আওয়ামী লীগ কি বলতো কিছুদিন আগে যে 2041 সাল পর্যন্ত আমাদের কেউ আটকাতে পারবে না, ঠেকাতে পারবে না, বলছো না? হ্যাঁ। তো সুতরাং আপনি বিগত নির্বাচনগুলো নিয়ে যদি আমি অ্যানালাইসিস করি, বিগত প্রত্যেকটি নির্বাচন নিয়ে আমাদের প্রশ্নবোধক চিহ্ন আছে, জি জি প্রত্যেকটি নির্বাচন নিয়ে আলোচনা সমালোচনা আছে। আগামী নির্বাচন কিভাবে হবে, কোন প্রক্রিয়া হবে, কারা জিতবে, আপনি যদি ওই বিগত 12টি না না নির্বাচন সেটার তুল্যমূল্য হবে না, হ্যাঁ, তার মানে আমাদেরকে নতুন ভাবে ভাবতে হবে। আপনি এখনই এই টক শোতে বসে চেয়ারে বসে ওই স্ট্যাটিস্টিক সামনে নিয়ে না 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 বলতে পারবেন না যে বিএনপি 200 আসনে জিতবে। ফারুক হাসান, আমি আপনার আমি সাথে এটাই বলছি। না আমি আপনার সাথে একটাই একমত যে পূর্বের যে ভোটারের জনমিতি ছিল, জি, হিসাবটা ছিল, এবার একেবারেই আলাদা, আলাদা, একেবারেই হ্যাঁ, আলাদা। ভিন্ন। কারণ 40% ভোট হলো যারা কোনোদিন ভোটই দেয়নি, জি, কাজে ওইটার সাথে আমি একমত, কিন্তু আমার প্রশ্নটা ওইটা না। আমার প্রশ্নটা ছিল যেটা, সেটি হলো যে আপনারা এই দলগুলো কেন বড় দলের সাথে থেকে যে নির্বাচন জিততে হবে, নিজেরা এগুন। এটা তো আমরা বলতে আপনি আমাদের সবাইকে বোঝাচ্ছেন কিনা আমি জানি না। হ্যাঁ। আপনি যদি গণ অধিকারকে বলেন, হ্যাঁ। আমরা তো বিএনপির উপরে রিলাই করেই জিততে হবে, বিষয়টা এমন না। কিন্তু আমরা তা- কি এলাকায় গিয়ে ওই যে ধানের শীষের মানে আমরা ক্যাম্পেইন করছি? নো, না, না। আমি আমার মার্কার ক্যাম্পেইন করছি। ইভেন আমি আপনার টক শোতে আরো 1 মাস আগে এসে বলেছিলাম যে মার্কা নিজস্ব সরকার হইলে ভালো। সিদ্ধান্ত যদি চেঞ্জও করে, আইন যদি পরিবর্তন করে, তারপরেও আমরা গণ অধিকার জি। ট্রাক মার্কা নিয়ে নির্বাচন করবো। জি, জি। তার মানে আমি তো ওই সাহস হিম্মত নিয়েই সামনে আগাচ্ছি, এবং আমি কনফিডেন্ট যে আমি ইনশাআল্লাহ আগামী নির্বাচনে আমি বিজয়ী আসবো, জি। বাকিটা আল্লাহ ভরসা। সুতরাং আমার ওই কনফিডেন্স, আমার ওই ক্যাপাসিটি আমার ভিতরে আছে বিধায় আমি কিন্তু 1 মাস আগে আপনার এই টক শোতে ঘোষণা দিয়েছি, জি, জি। আমি ধানের শীষ কিংবা দাড়িপাল্লা নয়, আমি যদি জোটও করি আমি আমার মার্কা নিয়ে জি, নির্বাচন করবো। বলেছেন। এমনকি আমি আমার নির্বাচনী এলাকায়, আপনি জানেন, আপনি নিজেও দেখেন মিডিয়াতে, আমার সকাল 10টায় নির্বাচনী কার্যক্রম শুরু হয়, রাত 1টা 2টা পর্যন্ত চলে, প্রতিদিন 10-12টা করে মিটিং, এবং প্রত্যেকটা মিটিং এ হাজার হাজার মানুষের উপস্থিতি, এটা আপনি নিজেও দেখেছেন। আমার ফেসবুক পেজে গেলে দেখবেন হাজার হাজার মানুষ, শত শত না। জি। এই যে আমার একটা আলোড়ন আমি তৈরি করেছি, কেন তৈরি করেছি? বিকজ জনগণ পরিবর্তন চাই ভাই। জনগণ এই পুরাতন সিলসিলা রাজনীতি আর দেখতে চাই না যে বিএনপির নট অনলি বিএনপি, হ্যাঁ। এমপির ছেলে এমপি হবে, মন্ত্রী ছেলে মন্ত্রী হবে, এটা এদেশে জনগণ আর চাই না। বাবা মন্ত্রী ছিল, ছেলেও এমপি জি। হবে, মানে এই চিন্তা থেকে দেশের জনগণ অলরেডি বেরিয়ে আসছে। সুতরাং আগামী নির্বাচনে কি হবে এটা আমার আপনার ধারণার বাইরে, যেটা কিছুটা আন্দাজ আপনারা বিগত ডাকসু চাকসু জাকসু নির্বাচনে কিছুটা আপনারা পেয়েছেন। জি, জি। এই ডাকসু চাকসু নিয়ে যত ধরনের অ্যানালাইসিস, যত ধরনের স্ট্যাটিস্টিক্স, কোনোটাই খাটা নাই, সব চুরমার করে দিয়েছে, ভেঙে চুরমার করে দিয়ে জি। নতুন স্ট্যাটিস্টিক্স কিন্তু এই ডাকসু চাকসুতে জি, জি। আসছে। সুতরাং আগামী নির্বাচনে আমি আপনি যতই বলি এই করব সেই করব, অমুকে জিততে পারবে না, আমাদের দয়া ছাড়া জিততে পারবে না, দেখেন না নির্বাচনটা আসুক, নিঃসন্দেহে। দেখেন কি হয়। সুতরাং ওই বিগত সময়ে রাজনৈতিক কালচার, রাজনৈতিক প্র্যাকটিস, রাজনৈতিক অবস্থা বিবেচনা করে আগামীতে আপনি ধরেন যে একটা জাজমেন্ট দিবেন, এত সহজ নয়। আমি শুধু এতটুকুই বললাম, অপেক্ষা করেন, ধৈর্য ধরেন, অনেক কিছুর পরিবর্তন হবে ইনশাআল্লাহ। সায়ন্ত সাখাওয়াত, আপনি জানেন যে 2 দফায় 272টি আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। 28টি আসন এখনো ফাঁকা রয়েছে। আমরা দেখছি যে প্রতিদিন দেশে বিভিন্ন জায়গায় বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ হচ্ছে, সড়ক অবরোধ হচ্ছে। মিডিয়াতে যতটুকু খবর আসছে অন্তত 70টি আসনে এই ধরনের একটা প্রবলেম দেখা দিয়েছে। এর মধ্যে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন যেসব আসনে প্রার্থী ঘোষণা হয়েছে সেগুলো পরিবর্তনের সম্ভাবনা খুব কম। এই যে বিক্ষোভ এবং ইতিমধ্যে আমরা আরেকটা জিনিস জানতে পেরেছি, অন্তত 29টা আসনে রয়েছে যারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা তারা দিয়েছে, যে আমরা স্বতন্ত্র ইলেকশন করব। গোটা বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? এটা কিভাবে সমাধান হবে বিএনপির জন্য? ওকে, ফাইন। আপনার এই প্রশ্নে আসার আগে আমি আগের আলোচনার একটা বিষয় ক্লিয়ার করি। আপনি প্রশ্ন করেছিলেন যে বিএনপি ছোট দলগুলোর সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে আলোচনা করছে না কেন। আমি বলছিলাম যে এটা তো আমার জানার জি, কথা। জি, জি। আমি তো বিএনপির পলিসি মেকার গ্রুপের কেউ না, পার্টির পথধারী কেউ না। সুতরাং তারা কার সঙ্গে কোন পর্যায়ে কতটুকু আলোচনা করেছে সেটা পুরোপুরি জি। আমার জানবার কথা না। তো ফারুকের কথায় বুঝলাম তাদের সঙ্গে বিএনপির আলোচনা হয়েছে, তাদের সঙ্গে এই আসন ভাগাভাগি নিয়ে তারা কোনটায় কোনটায় প্রসপেক্টিভ বিএনপি জানতে চেয়েছে, আলোচনা হয়েছে। এমনকি এটাও আমি জানি যে গণ অধিকারের একজন নেতার তিনি আমাকে বলেছেন তার এলাকায় তিনি প্রচারণা চালাতে গেলে বিএনপির কর্মীদের দ্বারা বাধাগ্রস্ত হয়েছেন, সেটা অ্যাক্টিং চেয়ারম্যান পর্যন্ত মেসেজ গেছে এবং তিনি নির্দেশনা দিয়ে থামতে বলেছেন, যদি এর প্রচারণা এরকম বাধাগ্রস্ত করা হয় তার বিরুদ্ধে পার্টি ব্যবস্থা নেবে। তার মানে হচ্ছে বিএনপি এটা কনসার্ন এবং তারা আলোচনা হয়তো করছে, আমি তাই বুঝলাম আর কি। কিন্তু ওই যে হিসাব শেষ পর্যন্ত যে আমি যে কে ছাড়বো, এটা
আমার নেতা ওইখানে যারা আছে তাদের আগে বিএনপি নিজের দলের এক নেতাকে দিলেই আর এক নেতাকে থামাতে পারছে না, কারণ ওইখানে যোগ্য এবং এমপি হয়ে আসার মতো ওই প্রসপেক্টিভ ক্যান্ডিডেটের সংখ্যা অনেক। সেখানে অন্য দলের একজনকে দিবে এবং তার ভোটের প্রাপ্ত সম্ভাব্য ভোট প্রাপ্তির যে ধারণা সেটা খুব পুয়ার বা খুব স্ট্রং না, মোটামুটি আছে। সেখানে বিএনপিকে ওটা না ভেবে তো আসলে উপায় থাকে না। আর এই আলোচনার ভিত্তিতে করা আর একটা যেটা, সেটা হচ্ছে যে এই দলগুলো, এটা রিয়ালিটি, আপনি যেভাবেই দেখেন বাংলাদেশের 4টা প্রথম সারির আগের দল ছাড়া বাকি দলগুলোকে আগেও এরকম খুব বড় সংখ্যক আসন কোনো জোটই দিত না। তাদেরকে কিছু সংখ্যক দিত এই বিবেচনায় যে ওনার জাতীয়ভাবে একটা ইনফ্লুয়েন্স আছে এবং জাতীয় সংসদে উনি এলে জাতীয় সংসদ উপকৃত হবে, দেশ উপকৃত হবে, সেই বিবেচনায়। এইটা এই দলকে সংখ্যায় বাড়িয়ে এত এমপি নমিনেশন দেওয়ার মধ্যে বিশেষ কৃতিত্ব নাই, উল্টা ক্ষতি। দ্বিতীয়, আপনি যে প্রশ্ন করেছেন ইন্টারনাল কনফ্লিক্ট এবং আসন পরিবর্তন, বিএনপি মহাসচিব বলছেন সম্ভাবনা খুব কম, তিনি বলেন নাই সম্ভাবনা নাই। এমনকি এই জোটের নেতাদের সঙ্গে যদি এই সমঝোতাও হয় যে হ্যাঁ, সে কথার কথা গণ অধিকার যদি মনে করে যে তারা বিএনপির সঙ্গে আন্ডারস্ট্যান্ডিংয়ে আসলো এবং তারা বলল যে ফারুকের এই আসনে বিএনপি প্রার্থী ঘোষণা করেছে, বিএনপি যে প্রার্থী ঘোষণা বলছেই তো এটা প্রাথমিক ঘোষণা, তো সেই ক্ষেত্রে এইখানে ফারুকরে দিলে ফারুক জিতে আসতে পারবে। ফারুক যদি এখন ওইখানে তার পাবলিক মোবিলাইজেশন দিয়া, পরিস্থিতি দিয়া বা বিভিন্ন এজেন্সি বা বিভিন্ন সংস্থা দিয়ে যে জরিপ চালানো হয় সেখানে যদি মোটামুটি একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অবস্থান তৈরি করতে পারে এবং গণ অধিকারের সঙ্গে বিএনপি সমঝোতা হয়, বিএনপি হয়তো তাদের ওই নেতাকে বলবে যে তোমাকে আমরা দিয়েছিলাম, তোমাকে এখন আমাদের কৌশলগত কারণে অথবা জোট রক্ষার কারণে এটা ফারুককে দিতে হচ্ছে, তোমাকে আমরা অন্যভাবে কম্পেনসেট করব, মানলেন না তখন কি দাঁড়াবে? রাগ করো না। সেই অবস্থায় যদি হয় তখন ওই প্রার্থীর স্বতন্ত্র ইলেকশন করা ছাড়া দল থেকে করার আর সুযোগ থাকে না, দল তো তাকে নমিনেশন দিবে না, সুতরাং সেই সুযোগ আছে। আর স্বতন্ত্র ইলেকশন এই দল থেকে আগেও না পেয়ে অনেক করেছে, সেই নজির আছে। নিজের দলের প্রার্থী ক্ষুব্ধ হয়ে মারামারি খুনোখুনি পর্যন্ত হওয়ার নজির বাংলাদেশের মোটামুটি প্রথম সারির সব দলে আছে। বিএনপির বরং এইবার যেটা হচ্ছে, এটা একটা নতুন ট্রেন্ড বলবো আমি, প্রতিবাদ। আপনাকে দিয়েছে, আমার কর্মীরা আমার পক্ষ নিয়ে সড়ক অবরোধ করছে, টায়ার জ্বালাচ্ছে, মিছিল করছে, একটা প্রতিবাদ করছে, এমনকি কাফনের কাপড় পর্যন্ত পরে তারা প্রতিবাদ করছে। এটা প্রতিবাদ হচ্ছে, দাবি জানানো হচ্ছে, কিন্তু সাংঘর্ষিক অবস্থার যে আশঙ্কাটা ছিল আলহামদুলিল্লাহ ওই পর্যায়ে যায় না, অনেক কম হয়েছে। এইটা একটা ডেভেলপমেন্ট। তারপরও যেটা হচ্ছে, এটা হচ্ছে বিএনপির পরিবর্তিত পরিস্থিতিতে বিএনপির নেতাদের অনেক এরিয়াতে এরকম একটা ধারণা জন্মাইছে যে এবার বিএনপি হয়তো বেশি আসন পাবে এবং যে কোনো বিএনপি ক্ষমতায় আসবে এবং আমি এমপি ক্যান্ডিডেট হতে পারলে আমার এমপি হওয়ার সম্ভাবনা বেশি, এবং কোনো কারণে মানুষ যদি ভোট না দিয়ে এমপি না হইলেও সরকারি দলের এমপি ক্যান্ডিডেট থাকা মানে সেখানে একজন শ্যাডো এমপি। এটা তো আপনি বাংলাদেশের বাস্তবতা। তাই ফলে বিএনপি সবাই এমপি হতে চাইছে বা অথবা এমপি ক্যান্ডিডেট হতে চাইছে। একটা দলের জন্য বাংলাদেশের যে পলিটিক্যাল স্ট্রাকচার, সেখানে এটা কন্ট্রোল করা, এইসব মধ্যপন্থী বা বুর্জুয়া পলিটিক্স করা, পাওয়ার পলিটিক্স দলের পক্ষে খুব সহজ না ফরিদ ভাই। আপনি রাজনীতি বোঝেন এবং পর্যবেক্ষণ করেন। বিএনপি চেষ্টা করে যাচ্ছে এবং খুব পজিটিভলি চেষ্টা করে যাচ্ছে। এখন উচিত শরিক দলগুলো, ছোট মাঝারি যারাই আছে, তাদের সঙ্গে খুব প্র্যাকটিক্যালি প্র্যাগমেটিক ওয়েতে আলোচনা চালিয়ে যাও এবং তারা কি করলে সন্তুষ্ট হয় অন্তত চেষ্টাটা চালানো। প্রিয় দর্শক, আমরা আবার একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10টা 20 মিনিটে।
প্রিয় দর্শক, আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন ডক্টর সায়ন্ত শাখাওয়াত, রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট, রয়েছেন ফারুক হাসান, গণ অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ও মুখপাত্র। আমরা আবারও সায়ন্ত শাখাওয়াতের কাছে যাচ্ছি। আপনি নিশ্চয়ই জানেন যে জাতীয় নাগরিক পার্টির প্রধান নাহিদ ইসলাম আগেই জানিয়ে দিয়েছিলেন যে জামাতের সঙ্গে তাদের নির্বাচনে জোট বা সমঝোতা হবে না। এরপর আলোচনা শুরু হয় বিএনপির সঙ্গে। দলটির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি কয়েকদিন আগেও বলেছেন যে মুজিববাদ ও মওদুদিবাদ ঠেকাতে বিএনপির সঙ্গে তাদের একটা সমঝোতা হতে পারে। জাতীয় সংসদের 300 আসনের মধ্যে 272টিতে ইতিমধ্যে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এমন পরিস্থিতিতে এনসিপির সঙ্গে আসন সমঝোতার কোনো সুযোগ আছে কিনা, এই প্রশ্ন সামনে এসছে। কারণ এনসিপির শীর্ষ পর্যায়ের সব নেতার সম্ভাব্য নির্বাচনী আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। ওই আসনগুলিতে জামাত ইসলামী আগেই প্রার্থী ঘোষণা করে দিয়েছে। এখন এনসিপি নেতারা বলছেন যে মনোনয়নপত্র প্রত্যাহারের আগ পর্যন্ত বিএনপির সঙ্গে আসন সমঝোতার সুযোগ আছে বলে মনে করছে তারা। একইভাবে জামাত ইসলামের সঙ্গেও আসন সমঝোতার সম্ভাবনা দেখছেন তারা। গতকাল তাদের একজন নেত্রী এই ব্যাপারে স্পষ্ট বলেছেন, যুগ্ম আহ্বায়ক, যে দু দলের সঙ্গে তাদের একটা সম্ভাবনা রয়েছে। এখন এখানে জামাতও যোগ হয়েছে। ডক্টর সায়ন্ত, এনসিপির নেতারা বিএনপি ও জামাতের সঙ্গে এই যে কোট আনকোট সুযোগ ও সম্ভাবনার কথা বলছেন, সেই পরিস্থিতি আদৌ কি আছে? হ্যাঁ, পরিস্থিতি আছে ফরিদ, একদম পরিস্থিতি ফুরিয়ে যায়। এখানে একটা প্রশ্ন আছে, ফুরিয়ে যায়। আমি জানি আপনি এটা বলবেন, কিন্তু বিএনপির প্রার্থী যাকে একবার দাঁড় করিয়ে দিয়েছে তা কিন্তু বসানো টাফ। এটা তো অবশ্যই, কাউকে না দিলে একরকম। জি, আপনি তার সামনে খাবার প্লেটটা দিয়ে ওটাকে কেড়ে নিবেন, তার ক্ষুব্ধতা বাড়বে, তাতে সেটা কঠিন হয়। কিন্তু তারপরেও বিএনপি তাদের সঙ্গে যারা শরিক দল আছে, আমি বললাম না বাংলাদেশে ভোট কেন্দ্রিক জোটে আগেরা মানে রাজনৈতিক সংগঠন হিসেবে যখন ছিল আওয়ামী লীগ, আর এর বাইরে বিএনপি, জামায়াত ইসলাম, জাতীয় পার্টি, এর বাইরের সবগুলোকে রাজনৈতিক দল হিসেবে ওই মাত্রায় ভাবার সুযোগ আসলে তৈরি হয়নি। এখন এনসিপির নেতারা তারা কিন্তু একঝাঁক তরুণ লিডার, কিন্তু এই একঝাঁক তরুণ লিডার তারা নতুন নেতৃত্বে আসছেন গণ অভ্যুত্থানের মাধ্যমে। তারা টক শো এবং মিডিয়ার কারণে অনেকে পরিচিতি পেয়েছেন, অনেকে তাদের চিনে, ট্রু। কিন্তু এলাকায় ভোটের রাজনীতির জন্য জনগণ কেন্দ্রিক যেই রাজনীতি, সেই রাজনীতিটা এখনো তারা ভোট কেন্দ্রিক রাজনীতি শুরুই করতে পারেননি, বেশি সময় লাগবে। সেই ক্ষেত্রে সেই নেতারা যদি এখন অনেক বড় সংখ্যক আসন চায়, বিএনপি, জামায়াত বা কারো পক্ষে এটা সম্ভব না। এখন জামাতের পক্ষে সম্ভব কেন? কিছুটা জামাত বিএনপির 300 আসনে খুব ইনফ্লুয়েন্সিয়াল নেতা আগে থেকেই অনেক আছে, একাধিক আছে। 1, 2 হইল জামাতের যেটা আগে থেকে ছিল না। 2 হইল জামায়াতের সিদ্ধান্ত, দলীয় সিদ্ধান্ত তার নেতাকর্মীরা মেনে নেয় এক বাক্যে। বিএনপির এই সিদ্ধান্তটা তাদের নেতাকর্মীরা মেনে নেওয়ার ওই ট্রেন্ড এই দলের নাই। সেই অবস্থায় এখন এদের পরাজিত হওয়ার ঝুঁকি নিয়ে বিএনপির পক্ষ কি, আপনাকে যদি আজকে বিএনপির চেয়ারপারসন বানিয়ে দেওয়া হয় অথবা এই নির্বাচনে জোট করার দায়িত্ব আপনাকে কোঅর্ডিনেটর বানিয়ে দেওয়া হয়, আপনিও কি পারবেন এদের যে চাওয়া এটাকে ফুলফিল করে বিএনপির জায়গা থেকে বসে করতে? ফলে তাদেরকেও ভাবতে হবে তাদের যে কয়জন নেতা তার এলাকায় ইনফ্লুয়েন্স তৈরি করতে পেরেছেন, সেইখানে জরিপ চালিয়ে হোক, যে কোনো এজেন্সি দ্বারা হোক, বিশ্বাসযোগ্যভাবে একটা যোগ করি। আসলে অবস্থাটা এমন দাঁড়িয়েছে, তারা যে আসনেই দাঁড়াক না কেন, সেখানে বিএনপি এবং জামাতের পূর্ণাঙ্গ সহযোগিতা ছাড়া, পূর্ণাঙ্গ শব্দটা আমি ব্যবহার করছি, সেখানে উঠে আসা ডিফিকাল্ট। আর একটা পয়েন্ট বলি, এখানে আরেকটা প্রশ্ন আসছে, সেটা হলো ধরুন একটা জায়গায় এনসিপি একজন প্রার্থী দেওয়া হলো, বিএনপি ছেড়ে দিলেন, কিন্তু বিএনপির ওইখানে যে মূল প্রার্থী ছিলেন উনি তাকে যদি সহযোগিতা না করে, আমি বিরোধিতা বলছি না, সহযোগিতা না করলে তার কিন্তু বাংলাদেশে ফরিদ ভাই রাজনীতি এমন ট্রিকি রাজনীতি, একই দলের মধ্যে দুজন কন্টেস্টার, দুজনই প্রার্থী হতে চেয়েছেন, একজন প্রার্থিতা পেলে যিনি পাননি, এর মধ্যে ট্রিকি গেম অনেকে খেলে যে আমি যদি ওকে সহযোগিতা করি, ও এবার এমপি হয়ে যায়, তাহলে পরের বার তার আবারও নমিনেশন পাওয়ার আমার রাজনীতি থাকবে না, পোক্ত হয়ে যাবে। আর সে যদি এমপি না হয়, হারে, তাহলে আমি বলতে পারবো আপনাদের আগের বার সিলেকশন ভুল ছিল, এবার আমাকে দেন। এই ট্রিকি রাজনীতি পর্যন্ত যে দলের মধ্যে চলে, সেইখানে কি এত সহজ?
আর তারপর হচ্ছে গিয়ে ধরেন এনসিপি যদি বিএনপির সঙ্গে যায়, বিএনপি যদি পূর্ণাঙ্গভাবে সহযোগিতা না করে তাদের উঠে আসা মুশকিল। এবং বিএনপির দিক থেকে সেই সম্ভাবনা অনেক, স্বতন্ত্র ইলেকশন করতে পারে, কারণ তারা এনসিপির ওই এলাকায় তাদের ক্যান্ডিডেটের অবস্থান জনসম্পৃক্ততার ভিত্তিতে এত নিচে যে ওরা এর নিয়ে মানে ঠিক ওইভাবে আস্থায় নিতে পারে না। দ্বিতীয়, যদি জামাতের সঙ্গে যায়, জামায়াতের আবার পার্টি পলিসি এবং তাদের সংগঠনের কথা মেনে জামাতের সব ভোটটাই আসবে, কিন্তু জামায়াত আবার যেখানে তাদের নিজস্ব ক্যান্ডিডেট এমপি হওয়ার সম্ভাবনা আছে ওইখানে তো দিবে না, দিবে ওই আসনটায় যেখানে জামায়াতের ভোট বাক্স কম, একটু কম ভরাট হয়, সেইখানে দিলে জামাতের নির্দেশে সব ভোটও যদি যোগ হয় তারপরও এমপি হওয়ার সম্ভাবনা থাকবে না। ফলে এনসিপির জন্য এই জোট করাটা এইবার খুব সহজ নয়। আগে থেকে আলোচনা করে কম আসনের ভিত্তিতে সমঝোতায় গিয়ে তারা যদি জোটের রাজনীতিতে টিকে থাকতে চাইতো, এটা একটা উপায় ছিল। অথবা যে এই যে অন্যান্য মধ্যপন্থার কিছু দলের সঙ্গে একটা জোট হওয়ার কথা ছিল, যে এমপি হই বা না হই আমরা নির্বাচন পরবর্তীতে রাজনীতিতে আমরা ইনফ্লুয়েন্সিয়াল পজিশন থাকবো, সেরকম একটা জোট হতে পারতো, অথবা একাই করতে পারে। সময় শেষ হয়ে যাচ্ছে, সেটা হলো যে এনসিপির গুরুত্ব কি কমছে ভোটের রাজনীতিতে? ভোটের রাজনীতিতে অবশ্যই গুরুত্ব, কারণ আমরা খেয়াল করছি বিএনপি তাকে তত গুরুত্ব দিচ্ছে না, জামাতও দিচ্ছে না। গুরুত্বটা নিজেরাই হারিয়েছে। তাদের উচিত ছিল এবার এত এমপি হওয়ার লোভ ত্যাগ করে কোনোভাবে থেকে রাজনীতিটাকে টিকিয়ে রাখবে, প্রতিবাদ টিকিয়ে রাখবে, যাতে ভবিষ্যতে এনসিপি মাঠের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে টিকে থাকে। এত দ্রুত রেজাল্ট চাওয়াটা তাদের জন্য খুব ভালো ফল আনবে না। এমনকি আমি গণ অধিকার বা অন্য যারা নতুন ধারার রাজনীতি করতে চায় এদের জন্য এত তাড়াহুড়োর কিছু নাই যে আমার এইবার এমপি হতে হবে, তাদের রাজনীতি করা দরকার। এনসিপি, গণ অধিকার পরিষদ, এবি পার্টি, রাষ্ট্রচিন্তা সহ আরো কয়েকটি দলকে নিয়ে একটি নির্বাচনী জোট গঠনের আলাপ আলোচনা চলছিল। আমরা দেখলাম এই আলোচনা কিছুটা এগোয় আবার থেমে যায়, শেষ পর্যন্ত কোনো ইতিবাচক পরিণতি কিন্তু আমরা দেখলাম না। এর মধ্যে এনসিপি ঘোষণা করলো তারা 300 আসনে প্রার্থী দেবে। আপনার নেতা নুরুল হক নুরু গতকাল বললেন যে গণ অধিকার পরিষদ এককভাবে 300 আসনে প্রার্থী দিবে। ফারুক হাসান, সব মিলে আসলে কি দাঁড়ালো? ইতিমধ্যে আমাদের 200 আসনে প্রার্থী ঘোষণা হয়েছে, বাকি 100 আছে, এটাও আমাদের যাচাই বাছাই চলছে। আশা করি আগামী সপ্তাহে বাকি 100 আসনে আমরা প্রার্থী দিয়ে দেবো ইনশাআল্লাহ। এখন বিষয়টা হচ্ছে এনসিপি, গণ অধিকার পরিষদ একীভূত হওয়া বা জোটবদ্ধ হওয়া, একসাথে নির্বাচনী মাঠে বারবার আলোচনা হচ্ছিল। তো আপনি বললেন যে শেষ পর্যন্ত আসলে আমরা প্রণয় দেখি নাই বা পরিণতি আর কি। হ্যাঁ, আসলে শেষ তো এখনো হয় নাই। মানে শেষ না হওয়ার আগে যদি আপনি প্রণয়ের চিন্তা করেন তাহলে তো আসলে হবে না। মানে রাজনীতিতে শেষ বলে কোনো কথা নেই, আলোচনা চলছে, এখনো হচ্ছে যে রাজনীতিতে আসলে কখন কি হবে, কোন দিকে যাবে রাজনীতির গতিপথ, এটা আমরা এই মুহূর্তে আমরা আসলে মানে ডিসাইড করতে পারি না বা সিদ্ধান্ত নিতে পারি না। যে কোনো সময় পরিবেশ পরিস্থিতির আলোকে সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে। আমরা এনসিপি, গণ অধিকার পরিষদ এর আগেও একাধিকবার উদ্যোগ নিয়েছি ঐক্যবদ্ধ হওয়ার, সেই আলোচনা আসলে ভালো বা ধরেন যে ইতিবাচকভাবে আগায় নাই, ওটা আমরা স্টপ করেছি। এখন এটা আলোচনা আমাদের মধ্যে চলছে যে আসলে বিএনপি এবং জামাত যেহেতু পরিষ্কারভাবে নির্বাচনী দুটো বলয়, একটা বিএনপি কেন্দ্রিক, একটা জামাত কেন্দ্রিক, এই বিএনপি এবং জামাতের বলয়ে যারা ইতিমধ্যে ঢুকে গেছে বা প্রবেশ করেছে তাদের বাদ দিয়ে বাকি যারা রয়েছে, যারা এখনো আনুষ্ঠানিকভাবে বিএনপি বলয়ে প্রবেশ করে নাই কিংবা জামাতের বলয়ে ঢুকে নাই, এদেরকে নিয়ে আমরা একটা থার্ড বলয় তৈরি করতে পারি কিনা। ধরেন যে এই বলয়টা হতে পারে বিএনপি থেকে ছোট বা বিএনপির সমান বা বিএনপির থেকে ভবিষ্যতে করা যায় কিনা, তা আমরা সেই আলোচনা কিন্তু আমাদের মধ্যে রয়েছে, আলোচনা হচ্ছে। ভবিষ্যতে আসলে আমরা বুঝাতে পারবো বা দেখাতে পারবো আসলে আমাদের এই জিনিসটা কতটুকু আমরা অগ্রগতি ঘটাতে পেরেছি। তো এই আলোচনা আমাদের মধ্যে নেই, এটা ভাববার কোনো কারণে আলোচনা চলছে। তবে আমরা মনে করি যেটা আমাদের সায়ন্ত ভাইও বললেন যে এই মুহূর্তে আসলে আমরা যদি ওই ক্ষমতার ভাগিদার হওয়া, অংশীদার হওয়া এই চিন্তায় মগ্ন থাকি, তাহলে ভবিষ্যতে আসলে আমাদের রাজনীতির যে জায়গাটা এটা অনেকটাই সংকুচিত হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আমরা যদি আসলে ফিউচার চিন্তা করে আমাদের এই রাজনীতিটাকে সংকুচিত না করে রাজনীতিটাকে ধরে রাখতে চাই, করতে চাই, তাহলে আমাদের উচিত হবে এই দুটো বলয়ে কোনোটাতেই না গিয়ে আমরা নিজেরাই একটা বলয় তৈরি করে আমাদের রাজনীতিটাকে টিকে রাখতে হবে। এই আসলে আলোচনা আমাদের চলছে। ফারুক হাসান এবং ডক্টর সায়ন্ত সাখাওয়াত, আপনারা দুজনেই দীর্ঘ সময় দিলেন এবং আপনাদের বিশ্লেষণ আমাদের দর্শকদের মধ্যে একটা মতামত তৈরি করবে এই আশা পোষণ করছি। আপনাদের দুজনকে আবারও ধন্যবাদ। জি, ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।